জানালার পর্দা লাগানো হয়নি, ফলস্বরূপ স্কাই ব্লু থাই গ্লাস ভেদ করে সূর্যের স্পর্শ পড়েছে তন্ময়ের মুখমণ্ডল জুড়ে। ঘর জুড়ে সূর্যের প্রতিফলন। আড়মোড়া ঘুম ভাঙে। তার পায়ের উপর লম্বা পাজোড়া ফেলে রেখেছে সৈয়দ, পিঠের উপর মাহিনের মাথা। চোখের সামনে ইব্রাহিম নাক ডেকে যাচ্ছে। এদের এক একজনের ঘুমের ভঙ্গিমা ভীষণ রকমের বিশ্রী। তন্ময় সবগুলোকে ঠেলে ঠুলে উঠে বসে, জানালার সামনে এসে দাঁড়ায়। বাইরে নজর ফেলতেই ভাবনায় আসে রুমে পর্দা লাগানো প্রয়োজন। এত আলো ঘরে থাকাটা তার মোটেও পছন্দ নয়। নিভু নিভু রুম তার স্বাচ্ছন্দ্যের, সেদিকে অরু আবার ভিন্ন। মেয়েটা জানালা কখনো লাগায় না, না লাগায় সে পর্দা। ঘরদুয়ার আলোয় আলোয় রাঙিয়ে রাখে। দুই দণ্ড আধার মেনে নিতে পারে না। সব কিছু উজ্জ্বল এবং রং বেরঙের হতে হবে ওর। তন্ময় যদি এই মেয়ে নিজের রুমে তোলে, জীবন যৌবনে সব চাওয়া পাওয়া ছেড়ে দিতে হবে। অবশ্য সে ছাড়তেও রাজি। ভাবতেই ঠোঁট জুড়ে বিচিত্র হাসি ছুটে এলো। সেলফোন হাতে নিল। অরুর মেসেজ এসেছে ভোর 5টায়। মেয়েটা ঘুমায়নি, জেগেই ছিল সারা রাত। তরতর করে মেসেজ দিয়ে চলেছে 6টা পর্যন্ত। একে এখন আর লাই দিয়ে মাথায় চড়ানো যাবে না, একটু আধটু ধমকে রাখতে হবে। নইলে যেই বয়সেও পড়েছে সব কিছু ভস্ম করার পূর্বে তন্ময়কেই জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলবে। ব্রেকফাস্ট খেতে বসে হৈ হুল্লোড়ের ঠেলায় তন্ময়ের মাথা ব্যথা শুরু হলো। তার বন্ধু বান্ধব থাকবে আর মাথা ব্যথা হবে না, তা আদৌ সম্ভব? চুপচাপ খেতে থাকা তন্ময়কে খোঁচানোর এক টুকরো সময় ব্যয় করছে না মাহিন। পরিমাণ মতো তেলে ভাজা রুটির সঙ্গে আলু ভাজি খেতে খেতে বলে, কোন কোন কোম্পানিতে অ্যাপ্লাই করলি? তন্ময় সাবলীল গলায় জবাব দিল, কোম্পানির নামগুলো বলল। পরমুহূর্তেই রিহানের মুখ খুলল। এতক্ষণ মুখে কুলু পেটে বসেছিল। জবেদা বেগম ছিলেন কি না? যেই না তিনি রান্নাঘরে গেলেন অমনি বুলেটের গতিতে বলে উঠল, খেয়াল রাখিস, চারপাশে নজর দিস, কখন না কখন আবার রমণীগণদের বুকে টোকা মেরে দিবি, অমনি পিছু পড়ে যাবে তোর। ভুলবশত আবার কোম্পানির এমডির কচি মেয়ের হৃদয় নিয়ে ফেলিস না, কেস খাবি বলে দিলাম। হেসে উঠল সৈয়দ। কিছু একটা মনে পড়েছে এমন ভঙ্গিতে বলে ওঠে, রাইসার কথা মনে আছে? ঋষাবের বোনটা। মেয়েটা কি পাগল ছিল তন্ময়ের, কত কিছুই না করেছে। এখনও আমায় পেলে জিজ্ঞেস করে তন্ময় কেমন আছে। বিয়ে হয়ে গিয়েছে শুনেছিলাম, এখন বাচ্চাও আছে একটা। তন্ময়ের খাওয়ার ভঙ্গিমার মোটেও পরিবর্তন এলো না। সে নিজের মতোই খেয়ে চলেছে। বন্ধুদের কথায় একটু আধটু মুখ তুলছে। সে যেমন নিজের বন্ধুদের হাড়গোড় সহ চেনে, তেমনি তার বন্ধুরা তার হাড়গোড় সহ চেনে। তাই তাদের এসব অদ্ভুত কথাবার্তার সমাপ্তি ঘটবে না, যতক্ষণ না তন্ময় বলবে, আহ, থামবি তোরা। বড় বড় কোম্পানির বড়সড় পদগুলোতেই সিভি ড্রপ করেছিল তন্ময়। দুটো থেকে ডাক পড়েছে পরদিনই। ডাক পড়ারই কথা। তাদের নিজেদের কোম্পানি বড় বড় কোম্পানির সাথেই যুক্ত। শাহজাহান লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরির প্রেসিডেন্ট পদে সে ছিল কিছুদিন। 7টা ফ্লোর তার আন্ডারে ছিল। 6 মাস সময় নিয়েছে তাদের যাবতীয় কাজের সূত্রপাত শুরু থেকে বুঝে নিতে। গত মাস থেকেই সে তাদের বেশ কিছু ব্যবসা বুঝে নিয়েছিল, নিজেই দেখত। সেগুলোর দায়ভার তার উপর ছিল। তার সিগনেচার ছাড়া কোনো কিছু নড়চড় হতো না। এত সব প্রাপ্তি নিয়ে একটা ভালো মানের চাকরি পাওয়া তার জন্য কঠিন বিষয় অবশ্যই নয়, কিন্তু সে চাচ্ছিল না মোস্তফা সাহেবের নাম কামিয়ে চাকরি করতে। আবার তাছাড়া উপায়ও দেখা যাচ্ছে না। জবেদা বেগম আছেন সঙ্গে, তার দায়িত্ব তন্ময়ের। সেই দায়িত্ব পালন করার বড় রাস্তা টাকা পয়সা। তাই এক্ষুনি চাকরি দরকার। বাবার উপর জেদ ধরে বসে থাকা সম্ভব নয়। তন্ময়ের সেলফোন লিভিং রুমে, সেটি কখন থেকে বেজে চলেছে। জবেদা বেগম রান্নাঘর থেকে ছুটে এলেন, ফোন হাতে নিয়ে ছেলের রুমে প্রবেশ করেন।
তন্ময় গোসল ঘরে। তিনি শব্দ করে ডাকেন, এই তন্ময়, ফোন বাজছে। তন্ময় আসছি বলে ছোট করে জবাব দেয়। মিনিট খানিকের মধ্যেই বেরিয়ে আসে। জবেদা বেগম ততক্ষণে ফোন রেখে চলে গিয়েছেন। তন্ময় ফোন হাতে নিল। কল এসেছে তার চাচ্চু ওহি সাহেবের। পুনরায় আসতেই রিসিভ করে তন্ময়। ওপাশে ওহি সাহেব গলা খাকারি দিয়ে ওঠেন। রুক্ষ গলা কোমল করার ভঙ্গিতে ডাকেন, তন্ময়। জি চাচ্চু। কী অবস্থা তোমাদের? এই তো ভালো। এভাবে পর করে ফেললে চাচ্চুকে? তন্ময় নিঃশব্দে হাসে। সে সত্যিকারের অর্থে একজন শাহজাহান। বাপ চাচারা যেমন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে জানে না, তেমন সেও জানে না। এই যে ওহি সাহেব কথা খুঁজতে চাচ্ছেন, কিন্তু পারছেন না, ব্যাপারটা তার জন্য হাস্যকর বটে। সে খুব সাধারণভাবেই জবাব দেয়, ইম্পসিবল। আপনারাই তো সব। আমি তো তাই জানি। তাহলে বলছিলাম যেটা, আমরাই সব। আমরাই সব বলতে অবশ্যই আমি আর আনোয়ার তো, তাই না? বড় ভাইজানের সাথে রেগে আছো সেটা ভাইয়ার উপরে, আমাদের উপরে তো রাগ নেই। আমি তো এর মধ্যে একদমই নেই। আর জানোই তো আমি একটু অসুস্থ। সেই চট্টগ্রাম গিয়ে ব্যবসার দেখাশোনা করতে পারছি না। আব্বা, তুমি যদি একটু। তন্ময় মাঝপথেই ডেকে ওঠে, চাচ্চু, শাহজাহান ব্যবসায় আমি আর থাকবো না। আমি অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করছি। দোয়া করবেন যেন জবটা হয়ে যায়। আর শাহজাহান মোস্তফা সাহেবকে বলে দেবেন, আমি শাহজাহান তন্ময় তার টাকা পয়সা ছাড়া বেশ চলতে পারবো। ওহি সাহেবের ফোন স্পিকারে দেওয়া ছিল। তন্ময়ের কথাগুলো উপস্থিত সকলেই শুনতে পেল স্পষ্ট। লিভিং রুমে বসে থাকা মোস্তফা সাহেবের মুখশ্রী কালো হয়ে গেল। ওহি সাহেব আলগোছে স্পিকার সরিয়ে ফেলেন। থতমত খেয়ে বললেন, বলছিলাম যে। সেই মুহূর্তে মোস্তফা সাহেব শব্দ করে বলেন, ওকে বলে দে ওহি, আমি শাহজাহান মোস্তফা ওর হাত পা ধরে কোম্পানিতে আনতে যাব না। ও না আসলে না আসবে। আমি আমার সম্পত্তি গোল্লায় ফেলব, জলে ঢালব, বিলিয়ে দেব। তা ওকে ধরে বেঁধে আনতে যাব না। যাক ও নিজের রাস্তায়। বাবার আর দরকার কি? বড় হয়েছে, এখন যা ইচ্ছে করবে। আমি মরে যাচ্ছি না ওদেরকে ঘরে তোলার জন্য। তন্ময়ের এবার সামান্য হাসিই পেল। সঙ্গে এক্ষুনি বাবাকে দেখার বড় পিপাসা জন্মালো। মানুষটা নিশ্চয়ই প্রেশার বাড়িয়ে ফেলেছে। গলার স্বরও অচেনা লাগছে। ভেঙে ফেলেছে কণ্ঠ। ওই কণ্ঠস্বর শোনার মতো শক্ত মন আপাতত তন্ময়ের নেই। সে বাবার কথা মাঝপথে থামিয়ে বলে, এসব বলে লাভ নেই। আমি শাহজাহান তন্ময় ফিরছি না, ফিরব না, রাখলাম। মোস্তফা সাহেব চোখ রাঙালেন ওহি সাহেবের ফোনের উপর। তার তীক্ষ্ণ দৃষ্টি ফোনের ওপারে থাকা তন্ময়ের উপর যেন। বিকেলে তন্ময় বেরোচ্ছিল। তখনই দেখতে পেল একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে। মোটাসোটা ধাঁচের খাটো ফর্সা মহিলা। তাদের ফ্ল্যাটে এসেছেন যেন। ওর আগাগোড়া দেখে আরেক দফায় হাসলেন। অপ্রস্তুত তন্ময় সালাম জানালো। মহিলা এবার আরও উদ্বিগ্ন চোখে তন্ময়কে দেখতে থাকলেন। হেসে বললেন, আমি তোমার বাড়িওয়ালা আন্টি বাবা, উপরের ফ্ল্যাটে থাকি। ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি। তোমার আম্মু আছে বাসায়? জি, ভেতরে। সদর দরজার সামনে আসতেই দারোয়ানের সাথে দেখা। টুকটাক কথা বলে বেরোতেই তার চোখ গেল মোড়ে। গোলাপি ফুলের গাছটার নিচে সাইকেল হাতে অরু দাঁড়িয়ে। এদিক ওদিক সমানে তাকাচ্ছে। একে ওকে ডেকে কিছু একটা জিজ্ঞেস করছে। সাদা ফ্রক পরেছে, লম্বা চুলে বিনুনি। দুদিন না দেখেই তন্ময়ের মনে হলো মেয়েটাকে সে বছর ধরে দেখেনি। বেবি পাউডারের গন্ধটাও যুগ যুগ ধরে শোকেনি। দুই পাশে মাথা দুলিয়ে এগোলো সামনে। তাকে দেখতে পেয়েই অরুর চোখ জোড়া বড় হয়ে গেল। পর মুহূর্তেই কান্নারত মুখশ্রী জলে ভিজে ওঠে। সাইকেলখানা হাত ফসকে ওঠে। তন্ময় চটজলদি সেটা এক হাতে ধরে।
অমনি অরু ছুটে এসে তার বুকের মধ্যে পড়ে। যে কাজটা তন্ময় করতে পারত না, কিন্তু তার আকাঙ্ক্ষায় ছিল সেই কাজটা অরু করে বক্ষে একরাশ শান্তি দিয়ে ফেলল। সমানে নাক টানার শব্দ আসছে। বুকের অংশের শার্ট নিশ্চিত চোখের জলে নাকের জলে ভিজিয়ে ফেলেছে। তন্ময় মাথা তুলে তাকাতেই দেখল আশেপাশে মানুষ তাকিয়ে। অরু তখনও কাঁদছে শব্দ করে। পাশ দিয়ে যেতে থাকা ছোকরাগুলো বিড়বিড় করছে। বিড়বিড় করে কি বলল তা স্পষ্ট শুনল তন্ময়। আমার গার্লফ্রেন্ড এমন করলে বুকের মধ্যে এতক্ষণে ঢুকিয়ে ফেলতাম ভাই। এই লোক কেমনে ভাবে দাঁড়িয়ে কাঠের মতো।